তিনি যেটা মনে করবেন, কবিতার আকারে হতে পারেন, গদ্য আকারে হতে কবিতা পারেন, যা ইচ্ছে যা ইচ্ছে। কবিতা আমি আনিনি মমতা। আচ্ছা ঠিক আছে, তবে আপনার যা মমতা বলার এখানে আপনি তাই বসে বলুন। আছেন, আমি আচ্ছা আমি দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে মানে আমি বসে বলবো তা হয় না, এটা অসম্ভব। আমি এখানে কেন এসেছি সেই বিষয়ে আমি দু একটি কথা বলবো। কত 90 বছর বয়স অতিক্রান্ত মানুষ, তাদের যেতে হচ্ছে প্রমাণ দিতে। তারা কেউ কেউ মারা যাচ্ছেন, কেউ ভয়ে আত্মহত্যা করছেন এই এসআইআর এর জন্যে। তো এটা এটা তো হচ্ছে। এইটার জন্যে সর্বোচ্চ যুদ্ধ যিনি করতে পারেন তিনি আমার ডান দিকে দাঁড়িয়ে আছেন। উনি তার দায় নিয়েছেন। আজকে যার প্রধানমন্ত্রিত্ব আমরা বাস করছি, যিনি আমাদের অধিকারগুলো কেড়ে নিচ্ছেন, তিনি অধিকার কেড়ে নেওয়ার দায় নিয়েছেন। তার পাশে এঁকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। আর আমি শেষ করব এই কথাটা বলে যে আমার তো 72 বছর বয়স হয়ে গেল, আর এখন আমার চলশক্তি ইত্যাদি হচ্ছে কোনো অনেক অসুবিধে হয়ে গেছে। তবু আমি যতদিন বাঁচব, মমতা যেখানে থাকবেন আমি সেখানে থাকব। আমার আমি জানি যে আমার জন্মাবধি মানে 1960-61 সাল থেকে আমি 5-6 বছর বয়স থেকে আমি খবরের কাগজ পড়ি, কারণ আমার বাবা আমায় খবরের কাগজ পড়া ধরিয়েছিলেন। এইরকম কোনো মুখ্যমন্ত্রী আমি কোনোদিন দেখিনি। আমি এর পাশে থাকবো না? আমার ভাগ্য যে তিনি, আমি বলছি তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমি যেখানেই থাকি আমি কাউকে মানুষকে উদ্দীপ্ত করতে পারি না, আমার সেই ক্ষমতা নেই। কিন্তু এই সত্য কথাগুলো বলে যাব। আর সকলকে বলবো এই কথাটা, যদি উনি মুড়ি খেতে খেতে অন্যমনস্কভাবে বলছেন, তখন তিনি মুখ্যমন্ত্রী নন। কাজ করা ছাড়া আর আমাদের কি কাজ আছে জয়দা? এইটা আপনারা একটু মনে রাখবেন। এই কথাটা কিন্তু মন্ত্রের মতো সত্য আমি মনে করি। তাই আমি এর পায়ের কাছে বসে থাকবো সারা জীবন। তাতে লোকে যত খারাপ কথা বলে আমি শুনবো, আমার কিছু এসে যাবে না। নমস্কার, নমস্কার। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন। আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। আপনারা একটু শান্ত হন প্লিজ, আপনারা একটু শান্ত হন। দেখুন, আরে আমরা তো জারের শাসনে নেই। এই যে বললাম ভরসা ভরসাহীন হয়েছে, আমরা তো জারের শাসনে নেই। বিরুদ্ধ মত আমাদের শুনতে হবে। আর দিদি যেখানে বলেছেন, দাঁড়ান, দিদি যেখানে বলেছেন সেখানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা, দিদি যখন বলেছেন কোনো কথা হবে না, প্লিজ। দিদি রেখেছেন, আপনারা এইটুকু থেকে এইটুকু সম্মান করুন। হ্যাঁ, নমস্কার, নমস্কার, নমস্কার। আপনারা শান্ত হন। আমি কি কথা বলবো? তাহলে আপনারা একটু শান্ত হন, কথা বলবেন না। দর্শক, 6 মার্চ 2026 কবি জয় গোস্বামী যে মন্তব্য করেছিলেন মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চে,
আমি সেটাকে বের করলাম, করে দেখালাম আপনাদেরকে। এটা পারলে একটু ওই তসলিমা নাসরিনের কাছে পৌঁছে দেবেন তো। এই যে উনি যেদিন রবীন্দ্র সদনে এসছিলেন এবং সেদিন জয় গোস্বামীকে ডাকার পরে যে কাণ্ডটা ঘটেছিল, ক্ষোভ বিক্ষোভ হইচই, সেটাকে নিয়ে তো অনেক তরজা চলছে। উনিও নাকি খুব কষ্ট পেয়েছেন, কারণ জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি, এটা ঠিক হয়নি, বাক স্বাধীনতা কোথাও হরণ করার চেষ্টা হচ্ছে, আমাকে আপ্যায়ন করা হচ্ছে, অথচ এখানকার এক কবিকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি বলে উনি যে আক্ষেপ দুঃখ প্রকাশ ওদিনও করেছেন, আবার গতকালকে একটা প্রেস মিটও করেছেন। তো একটু ওনাকে এই যে ভিডিওটা, এটা যদি আপনাদের কারো যোগাযোগ থাকে একটু লিঙ্কটা পাঠিয়ে দেবেন তো। দিদিকে বলবেন, দিদি একটু দেখুন তো কেন ওনার নামটা ডাকতেই মানুষ হই হই রই রই করে উঠেছিলেন, মানে ওটা বোঝার জন্যে আর কি। একটু লিঙ্কটা পাঠাবেন তো ওনাকে, দেখতে বলবেন যে দিদি দেখুন এই লিঙ্কটা। খুব বেশি দিন পুরনো না, 2026 6 মার্চ ধর্মতলাতে ধর্ণা মঞ্চ করা হয়েছিল SIR ওই যে বিষয়, সেটার বিরুদ্ধে। তো সেখানে দাঁড়িয়ে দেশের নাগরিক একজন জয় গোস্বামী কী সব কথা বলেছিলেন এবং দেশের যিনি প্রধানমন্ত্রী তার সম্পর্কে কী ধরনের কটাক্ষ করেছিলেন, সব নাকি অধিকার হরণ করে নিচ্ছেন তিনি, আর ইনি নাকি সব অধিকার বজায় রাখার চেষ্টা করছেন। SIR খুব খারাপ জিনিস, ভোটাধিকার কেড়ে নেওয়া ইত্যাদি, সেখানে একমাত্র মমতা ব্যানার্জি নাকি লড়াই করতে পারছেন, এইসব বলে ফুলিয়ে ফাঁপিয়ে ওইসব কথা। আর তার সঙ্গে আদো আদো কথাতে আমি ওনার সঙ্গেই থাকবো, মমতা ব্যানার্জি যেখানে থাকবেন আমি ওনার সঙ্গেই থাকবো, কচি খোকার মতো আদো আদো কথা। শুনলেন না টোনটা? শুনলেন না টোনটা কীরকম? একেবারে বিশ্বের সেরা মুখ্যমন্ত্রী, সেটা তো বলেইছেন। তো তার সঙ্গে ওই সব কথাও বলেছিলেন, যেখানে থাকবেন উনি ওনার সঙ্গেই থাকবেন, পাশে দাঁড়িয়ে আছেন, উনি বিরাট গর্বিত, ওনার পাশে উনি যে আছেন বিরাট একেবারে আহ্লাদিত। এই সব TMCর মঞ্চে প্রকাশ্যে দাঁড়িয়ে কবি কবি প্রতিবাদী কবি এইরকম কথা বলেছেন। তো যে মানুষটি কদিন আগে এইসব কথা বলেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন SIR নিয়ে, দেশের যিনি প্রধানমন্ত্রী তার সম্পর্কে কটাক্ষ করেছেন, আর সেখানে রাষ্ট্রবাদী লোকজন এখানে বসে রয়েছেন শ্রোতার আসনে, আর তাকে মঞ্চে উঠে তার বক্তব্য শোনানোর সুযোগ করে দেওয়া হবে, সেটা সহ্য করবেন? মানুষের ক্ষোভ হবে না? এমনি এমনি ক্ষোভ। আমি সেই জন্যই বলছি এই তসলিমা নাসরিনকে এই লিঙ্কটা পাঠিয়ে দিন, দেখে বলুন যে দিদি বুঝুন ওই দিন ওনাকে মঞ্চে ডাকাতে কেন ক্ষোভটা হয়েছিল সাধারণ মানুষের, শ্রোতাদের কেন ক্ষোভটা হয়েছিল। আপনাকে তো ওনারাই তো আসতে দেননি, বাম সরকার তো তাড়িয়েছিল, কিন্তু এই যে যার সঙ্গে আমি থাকবো আজীবন আমি থাকবো, ওই তার সরকারটা তো চলেছে 15টা বছর, আপনাকে তো আনার তো কোনো ব্যবস্থা করেননি। ওনারা করেছেন কি? করেননি তো। তো নতুন যে সরকারটা এসছে, যখন আপনার দরজাটা খুলেছে, সেখানে ওই ব্যক্তিকে যদি আপনি আবার সাদরে ডেকে মঞ্চে বক্তব্য রাখার সুযোগ করে দেন, তো ক্ষোভ হবে না? এটা তো বাস্তব বিষয়, এটার সঙ্গে আপনি সব কিছুকে কেন গুলিয়ে ফেলছেন? উনি কবি, উনি কবি না ধান্দাবাজ? এখন তো আবার দেখছি কী সব পাল্টি খাচ্ছেন। এখন নাকি আবার বলছেন মিডিয়াতে থ্রেট কালচার ছিল, আমি মানে আমার কি প্রকাশনা থেকে আমি নিজেকে সরিয়ে এনেছিলাম, আমি সব কথা বলতে পারতাম না, অমক তমক। তারপরে নাকি আমি খবরটা করেওছিলাম, এই যে মঞ্চটা এখানে নাকি উনি দাঁড়িয়ে ক্ষমা চাইতেন, আমি একটা লাইনও লিখিনি 15টা বছরে, কি অধিকারে আপনার ব্যাপারে বলবো। আবার এটাও বলেছেন মানুষের ক্ষোভটা স্বাভাবিক, কারণ আমি তো সত্যিই কিছু করতে পারিনি। মানে উনি অ্যাকচুয়ালি এই মঞ্চে উঠে লাইন করে ফেলেছিলেন, ওই মঞ্চে উঠে ক্ষমার সুরে ওই রকম আদো আদো, যেমন এখানে বলেছিলেন যে আমি আপনার সঙ্গে থাকবো, ওই রকম আদো আদো কিছু বলতেন, বলে নিজের অবস্থান পরিষ্কার করে দিয়ে আবার আর কি এই সরকারের আমলেও যদি একটু বিস্তার করে থাকতে পারেন ডানা মেলে, সেই চেষ্টা করতেন। তো ওই যে মানুষটি একটা লাইনও লেখেননি যে কেন তসলিমাকে আসতে দেওয়া হচ্ছে না, একবারও সুপারিশ করেননি বা ব্যবস্থা করেননি বা তাদের সরকার করেননি, তার সত্ত্বেও উনি ওনার পাশে থাকবো বলে পণ করে ফেলেছিলেন, প্রতিজ্ঞা করে ফেলেছিলেন। নতুন সরকার এসে তসলিমা নাসরিনকে আসার ব্যবস্থা করে দিয়েছে, আর তার যারা বাধা দিচ্ছিলেন তাদেরই কাউকে মঞ্চে ডেকে তাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়া হবে। আর শ্রোতার আসনে বসে থাকা প্রচণ্ড যন্ত্রণা নিয়ে যারা এই সরকারটার পতন ঘটিয়েছেন, তারা চুপ করে বসে থাকবেন, তাদের মনে ক্ষোভ বিক্ষোভ হবে না, তারা ক্ষোভ প্রকাশ করবেন না। কাকে ডাকছেন?
একটা চটি চাটা কাকে ডাকছেন, তাদের মনে ক্ষোভ বিক্ষোভ হবে না? উনি কবি বলে বিরাট নাকি? কবি বলে কি যা খুশি করবেন নাকি? আরে কবি জায়গায় থাকবেন, কবি জায়গায় থাকবেন। একজন কবি দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে বলছেন সব ক্ষমতা হরণ করে নিচ্ছেন। একজন কবি একটা দেশের SIR অবৈধ নাগরিকদেরকে বের করে দেওয়ার একটা ব্যবস্থাপনা, তার বিরুদ্ধে কথা বলে সব কিছু গুলি দেওয়ার চেষ্টা করেছেন। উনি কবি, ওনাকে বলতে দিতে হবে, না বললে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। উনি কি কথা বলবেন? উনি তো দেশ বিরোধী কথা বলতেন। অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে থাকার ব্যবস্থা করে দিতেন, যেমনটা TMC সরকার করার চেষ্টা করছিল। ওনাকে কথা বলতে দিতে হবে, ওনাকে কথা বলতে না দিলে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। হ্যাঁ, এই যে যারা অপরাধ করেন, দেশ বিরোধী যারা সব অবস্থানীয় যারা গ্রেপ্তার হন, তাদেরকে কি সব জায়গায় কথা বলতে দেওয়া হয়? যারা দেশ বিরোধী, দেশের বিরুদ্ধে কথা বলেন, তাদেরকে আবার কি কথা বলতে দেওয়া হবে? সেক্ষেত্রে কি বাক স্বাধীনতা? যার কথাতে দেশ বিরোধী বিষয় পরিষ্কার হয়, তাকে আবার কি কথা বলতে দিতে হবে? তার বাক স্বাধীনতা? সব জায়গায় বাক স্বাধীনতা, সব জায়গায় যা খুশি। আপনি লেখিকা, আপনি এসছেন, আপনি আসতে পারছিলেন না, আপনাকে ওয়েলকাম করা হয়েছে, কারণ আপনি পলিটিক্সের সঙ্গে যুক্ত না। আপনার একটা প্রতিবাদী ভূমিকা আছে, আপনি প্রতিবাদ করেছেন লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে করেছেন। কিন্তু জয় গোস্বামী কি করেছেন? কবিতা লিখেছেন, কবিতা লিখতে পারতেন। কবিতা লেখার পাশাপাশি TMC ধর্ণামঞ্চে গিয়ে এরকম কথা কেন বলেছিলেন? আর সদ্য টাটকা ঘটনা SIR নিয়ে সবাই আমরা যখন চেয়েছিলাম যে হ্যাঁ SIRটা হোক, যারা দেশের বাইরের লোক তাদেরকে বহিষ্কার করতে হবে, তখন কেন দাঁড়িয়ে এইসব কথা বলেছিলেন? আরও তো কথা কি করেছিলেন? ওনাকে যখন নোটিশ পাঠানো হয়েছিল, উনি কি ন্যারেটিভ তৈরি করেছিলেন? আমি যাব না। কেন যাবেন না? আপনি কে হনু? আপনি যাবেন না? তো এইসব করেছিলেন, আর নেত্রী পাশে হাওয়া দিয়েছিলেন, সে হাওয়ায় দোলাদুলি করছিলেন। আর এখন তসলিমা নাসরিন এসছে, এই সরকার রাস্তা উন্মুক্ত করে দিয়ে ব্যবস্থা করে দিয়েছে, চলে গেছেন চেয়ারে বসে, আমার মঞ্চে বসে ভাষণ দেবেন। ক্ষমা চান না যাই চান, ঠিক সুযোগ দেবো আপনাকে ক্ষমা চাওয়ার। যা অন্যায়টা করেছেন, ন্যাকামো হচ্ছে। একটা এরকম প্রোগ্রামকে বানচাল করে দেওয়া বা একটা নিজের স্বার্থে এরকম একটা গন্ডগোল পাকিয়ে দেওয়া, এসব করতে গেছেন। আর উদ্যোক্তাদেরও আমি বলবো, আমি কালকে বলেছি, উদ্যোক্তাদেরও বোঝা উচিত ছিল যে কাকে আমন্ত্রণ করছি, একে আমন্ত্রণ করা মানে কি ক্ষোভ বিক্ষোভ তৈরি হতে পারে। উদ্যোক্তারা জানতেন না যে কদিন আগে পর্যন্ত উনি কী সব বলেছেন। এটা আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, অনেক জায়গায় বলেছেন, এটা আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। তো উদ্যোক্তাদের বোঝা উচিত ছিল না যে এই লোকটাকে এই মঞ্চে ডাকা যায় কি যায় না, বা এই দর্শকের আসনেও রাখা যায় কি যায় না। আমি জানি না, মুখ্যমন্ত্রী ওই দিন প্রথমে এসেই চলে গেছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে, বেশিক্ষণ থাকেননি, 6 মিনিট 6-7 ছিলেন, এসে চলে গেছিলেন। হয়তো এইসব দেখে শুনেই চলে গেছিলেন যে কাকে সব আনা হচ্ছে রে বাবা, এই তো অস্বস্তিকর পরিস্থিতি। একজন মুখ্যমন্ত্রী, ওনার একটা চেয়ারের মূল্য আছে, তো উনি কী করে এইসব চোখের সামনে দেখবেন? এখন যদি তার সামনে এই ঘটনা ঘটতো, তাকে অস্বস্তির মধ্যে পড়তে হতো মুখ্যমন্ত্রী হিসেবে। ফলে এইসব কাণ্ড কারখানা দেখে হয়তো উনি বেশিক্ষণ থাকেননি, চলে গেছিলেন, আমার ধারণা চলে গেছিলেন। তো এই তো বিষয়। তো কেন জয় গোস্বামীকে ওই রকম মানে ক্ষোভের মুখে পড়তে হলো, তসলিমাকেও বুঝতে হবে। উদ্যোক্তাদের তো আগেই বোঝা উচিত ছিল। তসলিমা নাসরিনকে সম্মান করি আমরা, তিনি আসতে পারছিলেন না, 19-20 বছর পরে বাংলায় এসেছেন। যারা আনার ব্যবস্থা করে দিয়েছেন, বা এরকম সুন্দর পরিবেশ আনার ব্যবস্থা বলতে কি উদ্যোক্তাদের কথা আমি বলছি না, এই যে নিরাপত্তা দিয়ে সুন্দর পরিবেশ তৈরি করে দেবো একটা অনুষ্ঠানের, যাকে একটা না একাধিক অনুষ্ঠান হয়েছে, যাকে এখান থেকে যেতে বাধ্য করা হয়েছিল, আগের সরকার আনার ব্যবস্থা করেনি। তো সেখানে এমন একজন যার প্রতি মানুষের এত ক্ষোভ রয়েছে, তাকে কেন্দ্র করে উনি যদি আবার এইসব বলতে থাকেন, আমার খারাপ লেগেছে, আমিও অপমানিত হয়েছি, তাহলে এটা কিন্তু বাংলার মানুষের খুব খারাপ লাগার জায়গা। কিন্তু তাহলে বাংলার মানুষকেও বলতে হবে, এ কাকে ফালতু আনতে গেলেন। ভাবলাম যে উনি আসতে পারেননি, ওনাকে আনার ব্যবস্থা করে দিয়েছি। উনি প্রতিবাদী মহিলা, কথা বলেন, তো ওনার একটা প্রাণের জায়গা কলকাতা, বাংলা ভাষা যেহেতু এখানে আছে, বাংলা সেম ল্যাঙ্গুয়েজে কথা বললে লোকে আপন ঘর মনে করেন না। তো ওনাকে আনতে গেলাম, এখন উনি এই জয় গোস্বামীকে নিয়ে এইসব আক্ষেপ প্রকাশ করছেন, আমাকে অসম্মান করা হচ্ছে, আমাকে অপমান করা হয়েছে। জয় গোস্বামীকে অপমান করা মানে আমাকে অপমান করা। যদি এইসব কথা বলেন, তাহলে তো মানে এখানে আসতে দেওয়াটাই মনে হয় ভুল হয়েছে। এটাই তো লোকজন বলবেন না বাঙালি, যে করতে গেলাম এক, হয়ে গেল আরেক। এটার মধ্যে তসলিমা নাসরিনও কত একটা পলিটিক্সের মধ্যে ঢুকে পড়ছেন, কেন এরকম আক্ষেপ প্রকাশ করছেন? আমি সেই জন্য বলছি, তসলিমা নাসরিন, আমি জানি না হয়তো সব বিষয় ওনার নজরে নেই, ওনারও এই বক্তব্যটা শোনা উচিত যে এই জয় গোস্বামী সময়ে সময়ে TMCর সঙ্গে মিশে গিয়ে কী ধরনের ভাষণ দিয়েছেন। এইরকম ভাষণ যদি একটা কোনো কবি দেন, তো তার যখন পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন যখন ছিল না, তখন তো মানুষ চাপে ছিলেন, কেউ প্রতিবাদ করতে পারতেন না সেই অর্থে।
তো যখন পরিবর্তন হয়েছে, যারা পরিবর্তন করেছেন জীবনকে বাজি রেখে, তাদের মনে ক্ষোভ হবে না? তারা ক্ষোভ প্রকাশ করবেন না? ওনাকে তো ওখানে আনাটাই ভুল হয়েছে আর ডাকাটাই ভুল হয়েছে। কেন ওনাকে ডাকার ব্যবস্থা করা হবে? এটা বুঝতে হবে না, বাস্তবটা বুঝতে হবে না, মানুষের ক্ষোভ বিক্ষোভটা বুঝতে হবে না? আপনাকে ওয়েলকাম করা হচ্ছে, কেন ওনাকে খুব বিক্ষোভ দেখানো হচ্ছে, এটা বুঝতে হবে না? এটা বুঝতে হবে। তাই বলছি তসলিমা নাসরিনকে পারলে এই লিঙ্কটা পাঠাবেন, তো দেখতে বলবেন, দেখে বলতে বলবেন, দিদি দেখুন কেন ওনার বিরুদ্ধে এত ক্ষোভ বাংলার একটা বড় অংশের মানুষের, বলবেন। দর্শক তারপরে যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।